আজ আমরা আলোচনা করব মাল্টি লেভেল মার্কেটিং এমএলএম ব্যবসার বিভিন্ন দিক নিয়ে। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বর্তমান সময়ের আলোচিত এমএলএম ব্যবসার সাথে জড়িত প্রতিষ্ঠান ডেস্টিনি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। আমি শুরুতে আসলে গত সাম্প্রতিক কিছুদিন ধরেই তো অনেক আপনার প্রতিষ্ঠান প্রায় 2 মাস ধরে, তো এগুলো আমি রিপিট করতে চাই না। আজও একটা পত্রিকা এসছে যে আপনাদের বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি তারা পেয়েছে এবং তার পূর্ণাঙ্গ তদন্ত শেষে। তো এইসব বিষয় নিয়ে আপনারা আসলে আপনারা কোন পর্যায়ে আছেন? আপনারা কি কোনো প্রথম কথা হচ্ছে, আপনি বলেছেন যে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতেছি, কিন্তু সরকারি ভাবে আমাদেরকে এখনো নোটিফাই করা হয়নি যে আমরা কর ফাঁকি দিয়েছি বা আমরা কর জানাচ্ছি। কারণ আমি বরাবরই যেচেপুরে আপনারা দিয়ে গিয়েছিলাম, গিয়ে আমি বলেছি দেখেন আপনারা যদি আমাদের কাছে কোনো আমাদের তথ্য ঘাটতির কারণে যদি সত্যিকার অর্থে কর যারা আমরা থাকি আমরা দিয়ে দেবো, কিন্তু আমাদেরকে জানাতে হবে। কারণ তারা খুব খুশি হয়েছে। তারা বলছে আপনি কি কর পাওনা থাকলে দেবো? আমি বলছি হ্যাঁ দেবো, কিন্তু আরেকটা কথা আছে, আমরা যদি বেশি কর দিয়ে থাকি সেটা ফেরত দিতে হবে। কারণ আমাদের ডিপার্টমেন্ট থেকে দাবি করা হয়েছে আমরা 25 কোটি টাকা বেশি দিয়েছি, আর ওনাদের ডিপার্টমেন্ট থেকে দাবি করা হয়েছে আমরা 33 কোটি টাকা কম দিয়েছি। এটা হলো শেষবার যখন আমি এমবিআর যাই। আজকে কিন্তু ভিন্ন কাহিনী দেখেছি। আজকে আমি একটা গণমাধ্যমে দেখলাম এবং গতকালকে একটা টেলিভিশনে শুনলাম যে আমরা 240 কোটি টাকার উপর দিয়েছি। আমার কথা হচ্ছে, যদি কর ফাঁকি দেওয়া হয়ে থাকে আর সেটা যদি আমাদের ডিপার্টমেন্টের কেউ যদি হিসাব ভুল করে থাকে, কারণ কর তো আমি নিজে দিই না, আমার একটা ডিপার্টমেন্ট আছে, আমি একটা চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম হায়ার করি, আমার আইনজীবী কর আইনজীবী আছে। তারা যদি আমাকে কনভিন্স করে যে হ্যাঁ আমার কর কম দেওয়া আছে আমি দিয়ে দেবো, কিন্তু আমি এখন পর্যন্ত নোটিফাই হইনি যে আমাকে কর দিতে হবে। ইভেন আমার যে চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম আছে খানার চার্টার্ড অ্যাকাউন্টিং, উনি আমাকে নিশ্চিত করেছেন যে আমরা ট্যাক্সে ক্লিন 0% জানা আছি। কিন্তু আমি বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন আমি পত্রিকায় দেখলাম, আমার কাছে যদি প্রতিবেদনটা নাই পত্রিকায়, আমি সেখানে লেখা হয়েছে যে আপনারা যেখান থেকে নিবন্ধন সমবায় অধিদপ্তর সেই তাদের আইন অনুযায়ী আপনাদেরকে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠান থেকে নিরীক্ষা করার কোনো নিয়ম নেই, কোনো বাধ্যতামূলক কোনো বাধ্যবাধকতা নেই। সেক্ষেত্রে ওরা সমবায় অধিদপ্তরে আপনাদের করে ব্যক্তিগত প্রতিষ্ঠান, বাকিগুলোকে আপনারা চার্ট সব করতে হয়। আমি যেমন আমি আপনাকে ব্যাখ্যা করি, আপনি সঠিকভাবে বলছেন যে সমবায় অধিদপ্তরের আওতায় যে প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানটি চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মদের করার দরকার হয় না, কারণ সমবায় অধিদপ্তর করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই প্রতিষ্ঠান কোনো আয়কর বা ভ্যাট দিতে বাধ্য না, তাদের বেলায় 0। যেই কথাটা আসছে 200-250 কোটি টাকা ফাঁকি দেওয়া হয়েছে, সেটা কিন্তু গতানুগতিক ব্যবসা, আর গতানুগতিক ব্যবসা কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম দিয়েই করা হয়, সেই সুযোগ নাই। আচ্ছা, আপনি আরেকটা জিনিস মাঝে মাঝে আমরা দেখি যে পত্রিকা পাওয়া আসছে যে আপনাদের বিভিন্ন হিসাব বন্ধ করে দিয়েছে, তো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। তো আপনাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আপনাদের কিছু গণমাধ্যম আছে, তো এগুলো চালাতে কি কোনো সমস্যা হচ্ছে আপনার? না, তথ্যটা বোধহয় একটু পরিষ্কার হওয়া ভালো। সেটা হচ্ছে আপনার এনবিআর এ আমরা তো প্রথম দেখলাম পেপারে, দিয়ে আমরা একটু পাজল হয়ে গেলাম, বড় বড় 2-3টা লিডিং পত্রিকা আসলো। তারপর আমি একজন কর আইনজীবী, সালাম ধন্য একজন কর আইনজীবীর সাথে আমি ওনাকে আইনজীবী হিসেবে নিয়োগ করলাম, নিজে কাগজপত্র সই করে কন্ট্রাক্ট করে। উনি যখন জানতে চাইলেন, আমার সামনে বসে জানতে চাইলেন, তখন আমাদেরকে নিশ্চিত করা হয়েছে ওই অ্যাকাউন্ট গুলো যে জব্দ করা হয়েছে এগুলো কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নয়, কেবলমাত্র 5 জন পরিচালকের ব্যক্তিগত অ্যাকাউন্ট। সুতরাং আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট যদি জব্দ করা হয় প্রতিষ্ঠান চলতে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আবার আসি, আমাদেরটাও কেন বন্ধ করা হয়েছে এই বিষয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানতে দিয়েছিলাম। তখন আমাকে বলা হয়েছে যেহেতু আপনাদের আয় প্রতিষ্ঠানের আয়ের সাথে রিলেটেড, তাই আমরা জব্দ করেছি। আর প্রতিষ্ঠান যেহেতু চলে সেখানে কর্মচারী কর্মকর্তা আছে, সুতরাং আমরা এটা খোলা রেখেছি, ওখান থেকে আপনি লেনদেন করতে পারবেন। বাট আপনাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট গুলোকে জব্দ করা হলো। এখন আমি জিজ্ঞেস করেছি কেন করা হয়েছে, জানতে পারি কি? ওনারা বলছেন এটা আমাদের এখন তদন্ত চলছে, তদন্তের সাথে আমরা আপনার কাছে বলতে বাধ্য না কেন করেছি। আচ্ছা, এই যে মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে অনেক কথা হয়, আসলে যে বলা হয় যে আপনারা মিথ্যা গুণাবলী মিথ্যা তথ্য দিয়ে একটা জিনিস আপনারা বিক্রি করছেন, এটা আসলে কতটুকু আমাদের দেশের যে মার্কেটিং আইন আছে এতে কতখানি সিদ্ধ আসলে আপনারা যেটা করছেন? প্রথম কথা হচ্ছে এই অভিযোগটা সত্য না, কারণ আপনাকে বুঝতে হবে, সবাই জানে আমাদের এই ডেস্টিনি 2000 লিমিটেড যেটা ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেটাকে আমরা সবাই অ্যাভেলাম কোম্পানি বলি, আসলে আমরা প্রকৃত অর্থে অ্যাভেলাম না, আমরা ডাইরেক্ট সেলিং এর আন্ডারে নেটওয়ার্ক মার্কেটিং। আপনি বলুন পার্থক্য হচ্ছে যেমন মোবাইল ফোন কোম্পানি,
মোবাইল ফোন কোম্পানিতে 3 ধরনের মোবাইল পাওয়া যায়, একটা হচ্ছে জিএসএম, একটা সিডিএম, একটা পিএসএম। এখন আমারটা আমি দাবি করতেছি জিএসএম, কিন্তু বারবার মানুষ বলতেছে সিডিএম, ব্যাপারটা এতটুকু পার্থক্য, কিন্তু দুটোই মোবাইল ফোন। তো আমারটাও ডাইরেক্ট সেলিং, আর বাজারে আছে ওটাও ডাইরেক্ট সেলিং। একজনে করে এমএলএম, আমরা করি নেটওয়ার্ক মার্কেটিং। এবার আসি, আমাদের এখানে ওই ধরনের কাজ করার কোনো সুযোগ নেই। যে আপনি চিন্তা করে দেখেন, 12টি বছর 46 লাখ লোক, কোন গ্রাহকের থেকে পণ্য নিম্নমানের বা উচ্চ দামের কোনো অভিযোগ আসেনি, এখন পর্যন্ত আসেনি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা 10 জন লোকের বোকা বানাতে পারবো 10 বছর, কিন্তু 46 লাখ লোককে কেউ কিন্তু 1 মাসে বোকা বানানো যাবে না। কিন্তু আপনি যে প্রথমে মোবাইলটির কথা বললেন, জিসিএম আর সিডিএম এর যে পার্থক্যটা তো আমরা জানি, আমরা তো এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারি, কিন্তু সেখানে বোঝার উপায় কি? ভেরি সিম্পল, 2-3টা পার্থক্য আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে। এমএলএম কোম্পানিগুলো হচ্ছে 4টা মৌলিক পার্থক্য আছে নেটওয়ার্কের সাথে। প্রথমত হচ্ছে, এমএলএম মানে হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং, মার্কেটিংটা মাল্টি লেভেলে হয়, এটা একটা। দ্বিতীয় হচ্ছে, এমএলএম এ একটা ডিস্ট্রিবিউটরশিপের বেশি করা যায় না, একজন একটা ডিস্ট্রিবিউটরশিপ। তৃতীয় পার্থক্য হচ্ছে, এমএলএম এর প্রোডাক্ট হতে হবে কোম্পানির নিজস্ব উৎপাদিত, এটা বাজারে পাওয়া যাবে না। তাই এমএলএম এর কোম্পানির যে প্রোডাক্ট, এটা বোঝার উপায় নেই যে এটা আসলে বাজার দর কত, এটা এমএলএম। এটার চতুর্থ পার্থক্য হচ্ছে, মাসে একটা নির্দিষ্ট কোটা থাকে। এবং পঞ্চম হচ্ছে, এমএলএম এ কিন্তু যিনি আগে প্রবেশ করবেন তিনি সবসময় উপরে থাকবেন, যিনি পরে প্রবেশ করবেন তার কোনো সুযোগ নেই। আর এমএলএম এর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে এমএলএম এর মধ্যে থেকে আপনি চাইলে অনেক বেশি টাকার মালিক হওয়া যায়। যেমন আপনার পৃথিবীতে একজন বিলিয়নিয়ার আছে, বিল গেটস, যিনি এমএলএম থেকে বিলিয়নিয়ার। এবার আসে নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং নিজের পণ্য উৎপাদন করে বাজারজাত করতে বাধ্য না। সেই চাইলে, মনে করেন আমি নেটওয়ার্ক কোম্পানি, আমি চাইলে ইউনিলিভার, বেক্সিমকো, স্কোয়ার, যে কোনো ব্র্যান্ডের আমি বিপণন করতে পারবো। তারপরে আমি ওর মতো লিমিট না, কারণ এমএলএম নিজের পণ্য নিজে বিপণন করতে হবে না। তাহলে আপনার পণ্যটা আপনি ইউনিলিভারের নাম দিয়ে বিক্রি করছেন? না, না, ইউনিলিভার নিবেন না। আমি বলছি, আমি আমার পণ্যের বাইরে আপনার পণ্য বাজারজাত করতে পারবো, মানে আপনার অন্য পণ্যের ডিস্ট্রিবিউটর হতে পারবেন? হ্যাঁ, আমি হতে পারবো, কিন্তু এমএলএম হতে পারবো না। এমএলএম শুধুমাত্র নিজের পণ্য। নেটওয়ার্ক মার্কেটিং দ্বিতীয় পার্থক্য হচ্ছে, যেমন এমএলএম এ একটি ডিস্ট্রিবিউটরশিপ, নেটওয়ার্কে অগণিত, একজন ব্যক্তি একাধিক ডিস্ট্রিবিউটরশিপ মালিক হতে পারে। এমএলএম এর তৃতীয় হচ্ছে কোটা আছে, মাসে একটা কোটা মেনটেন না করলে আপনার অবস্থান জিরো। কিন্তু নেটওয়ার্কে আপনি যদি আর আগামী 10 বছর কোনো পণ্য রাখলেন, আপনার ডিস্ট্রিবিউটরশিপ নষ্ট হয় না, আপনি ওই অবস্থানে আছেন। আর চতুর্থ হচ্ছে যেটা, যে এমএলএম এর কতগুলো ব্যাপার আছে, যে আপনি অনেক ধনী হতে পারেন, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং তো এমন ভাবে সিলিং করা, আপনি চেষ্টা করলে আমাদের সিস্টেমে একটি বাণিজ্যিক কেন্দ্র থেকে কোনো অবস্থাতে 50,000 টাকার উপরে আয় করতে পারবেন না মাসে, এটা সিল করে দেওয়া আছে। তাতে করে আমি বলবো যে এমএলএম এর সাথে নেটওয়ার্কের অনেক পার্থক্য আছে, সেভাবে যদি মূল্যায়ন করা হয় তাহলে কিন্তু আমাদেরটা নেটওয়ার্ক মার্কেটিং। কিন্তু আপনাদের যে পণ্য, এই পণ্যের গুণাগুণ মানে যে সেটা কি কোনো মানে টেস্টিং মানে মানোত্তীর্ণ কোনো? আমাদের কি করেছে, আমাদের প্রথম কথা হচ্ছে, আমাদের যেগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট, এগুলোর 4 ধরনের আছে, আইএসও 9001, আইএসও 22000, জিএপি, হালাল, এবং আরো একটা আছে এইচএসসিসিপি। এরপরে এই পণ্যগুলো বাংলাদেশে আবার নেওয়া হয়েছে বিএসটিআই। বিএসটিআই যেটা করেছে, আমরা এই পর্যন্ত আপনার 50টিরও বেশি বিএসটি এর অধীনে আপনার প্রোডাক্ট আছে যেগুলো চলতেছে, যেগুলো বিএসটি লাগে। একটি মাত্র পণ্য যেটা বিএসটি বলেছে এটা বিএসটি এর আওতামুক্ত, সেটা হচ্ছে নাইজেলা, যেটা কালো জিরার তেল, এটা তাই সার্টিফিকেট করেছে এটা বিএসটি এর আওতামুক্ত। তারপর আমরা রিস্ক নেইনি, আমরা ঝুঁকি দাঁড়িয়ে কি করেছি, এটাকে সিঙ্গাপুর থেকে সার্টিফিকেট করে আনতেছি, যেহেতু দেশে নেই। যখন দেখবেন আপনি যদি প্রচলিত কোনো আইন যদি কাভার না করে দেশে, আপনাকে বিদেশে যেতে হয়। এখানে একটা ছোট্ট, আপনাদের পণ্য দেখি একটু আনকমন, মানে প্রচলিত কালো জিরার তেল, কি কালো জিরার তেল, সিরিয়াল, ভেজিটেবল দুধ, তারপরে কফি, তারপর স্যুপ, তারপর আছে বাজারে প্রচলিত যেসব পণ্যের কথা আপনি বললেন, যেসব ব্র্যান্ড আমরা দেখি, আপনাদের একটু আনকমন আমি যেটা শুনেছি, যদি আপনি যে ব্যবহার করেন। আমি তাহলে বলি, এই কথাটা সত্য, এটা একটা বিভ্রান্তি। আমাদের প্লাজমা টেলিভিশন আছে, ফ্ল্যাট টেলিভিশন আছে, আমাদের ডিভিডি প্লেয়ার আছে, আমাদের ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, ডিপ ফ্রিজার আছে। এখন কথা হচ্ছে, আপনি বলবেন আপনার এগুলো কি ব্র্যান্ড, এইটা কোনোদিন দেখে না, আইন দেখে না যে কি ব্র্যান্ডের। কারণ বাজারে আপনি দেখেন, এক সময় আমরা দেখতাম শুধু ফিলিপস, তারপরে দেখতাম ন্যাশনাল, তারপরে দেখলাম স্যামসাং, এখন কত কিছু দেখি, এখন ওয়ালটন, তারপরে আপনার আরো কিছু ব্র্যান্ড আছে যেগুলো আমরা সেদিন দেখছি। এখন আপনি যদি আজকে বলেন যে ওয়ালটন একটা অপ্রচলিত ব্র্যান্ড, আমি কিভাবে সেটাকে এস্টাবলিশ করবো? কারণ প্রত্যেকের জন্ম কোনো এক জায়গায় হয়। আমার ব্র্যান্ড দুটা, একটা হচ্ছে ভারতের ভিডিওকন আর আমার নিজের ডিটুকে। আমি 2 ব্র্যান্ড কিন্তু বাজারে ছেড়েছি। ভারতের ভিডিওকনের কিন্তু আমরা এখানকার এজেন্ট,
কোকা কোলার মতো। যেমন কোকা কোলা কিন্তু বাংলাদেশের ব্র্যান্ড, এটা আমেরিকান ব্র্যান্ড, কিন্তু এখানে একজন এজেন্ট আছে। কিন্তু আপনাদের যে পণ্য, এই পণ্য ধরেন আপনি আপনার যে ডিস্ট্রিবিউটর আছে তারা তো কোনো না কোনো লোককে এটা কেনাচ্ছে নতুন করে। তো সে যে কিনছে, এই কেনার পরে তার ব্যবহারের যে কনজিউমারের যে স্যাটিসফ্যাকশন, সেটার আপনারা কোনো ফিডব্যাক আছে আপনাদের কাছে? অবশ্যই থাকতে হবে। আফটার সেল সার্ভিস এবং ওয়ারেন্টি না থাকলে তো চলবেই না। এবং আমাদের শোরুম আছে, আমাদের দেশব্যাপী শোরুম আছে 160টি, যেখানে ছোট ছোট বড় মিলিয়ে, বড় আছে আপনার 13টি, যে অনেক বড়। যেমন আমি পাশে বলি, আপনি যদি এখান থেকে হাতিপুর বাজার যান, পরিবার নিয়ে আছে 10,000 স্কোয়ার ফিটের নিচে পাড়া, মোতালেব প্লাজার নিচে 10,000, এই ধরনের বড় বড় আছে 12-13টা। বাট আবার ডিস্ট্রিবিউটরদের সাথে কোশেয়ারিং আছে ছোট ছোট, যেগুলো 2,000 স্কোয়ার ফিটে। আমরা প্ল্যান করেছি, আমরা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আছে, প্রতি উপজেলাতে একটি শোরুম হবে, প্রতি উপজেলাতে। কেন, একটা উপজেলাতে কেউ যদি একটা ইলেকট্রনিক সামগ্রী কিনে, সে ঢাকায় না সার্ভিসিং নেবে না, তাকে উপজেলা শহরে যেতে হবে। আমরা সেটাও প্রক্রিয়া দিই। কিন্তু আপনাদের যে নেটওয়ার্কিং যেটা বললেন, সেটা হলো যে একজন আপনারা যে নতুন করে যে মেম্বার করছেন এবং তাকে যে মেম্বার করছে তাকে আপনি আশ্বাস দিচ্ছেন যে ওই মেম্বারের মুনাফাটা আপনি সে পাবে। তো যে মুনাফা মানে আশা দিয়ে যে ব্যবসাটা করা, এটা কতখানি মানে সত্যি কাল, এই সত্যি। কারণ একটা জিনিস বুঝতে হবে, আমরা মুনাফাটা কিভাবে দিই। একজন ভোক্তা যখন প্রথমবার নির্দিষ্ট অঙ্কের মানে 550 পণ্য ক্রয় করে, তখন তার ডিস্ট্রিবিউটরশিপটা এস্টাবলিশ হয়। এরপরে সে যদি একটি পণ্য তার রেফারেন্সে, তার সরাসরি বিক্রি করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের অ্যাকচুয়ালি এই ব্যবসাটার একটা স্টাইল হচ্ছে রেফারেন্সের উপরে। মনে করেন আপনি আমাদের একজন ভোক্তা হলেন, প্রথমবার একটা টেলিভিশন কিনে, এখন আপনাকে গিয়ে আরেকজনের কাছে বিক্রি করতে হবে বাধ্যকতা নেই। আপনি যদি কাউকে পাঠান যে আমার সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4, তুমি গিয়ে মোকালের বাজার থেকে যাই কিনবে, শুধু সিরিয়াল নাম্বারটা মেনশন করবা, তখন সে যখন সিরিয়াল নাম্বারটা মেনশন করে কম্পিউটারে ঢুকানো হয়, কারণ কম্পিউটার কিন্তু বলে দেয় যে এই কাস্টমার ওনার রেফারেন্স, তখন আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি 10% কমিশন জমা থাকে। তখন কিন্তু হয়তো আপনি ওখানে নেই। এটাকে আমরা বলি রেফারেল। এটা কিন্তু পৃথিবীর সব দেশে কিন্তু প্রচলিত। আপনি যদি এখন আজকাল বড় বড় যেগুলো, আবার কিছু কিছু দেশে কিন্তু এই ধরনের কোম্পানি সরকার বাই ফোর্স বন্ধ করে দিয়েছে। সেটা এই জন্য বন্ধ করেনি, সেটা বন্ধ করেছে কেন আমি বলি। যেমন আপনি আমরা এই প্রসঙ্গে যাবো, একটা বিরতি নিই। দর্শক, এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেবো, বিরতির পর ফিরে আসবো। এই সময় আজকের আলোচনায় আমাদের সঙ্গেই থাকুন। আবারও এই সময় আজকের আলোচনায়। তো আমি আসলে অন্য প্রসঙ্গে একটু যাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের কিছু প্রতিবেদন আমরা দেখেছি গণমাধ্যমে ছাপা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আপনারা মানে ব্যাংকিং আইনের বাইরে যে ব্যাংকিং করছেন এবং আপনারা মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন, আহরণ করছেন, যেটা ধরেন বাংলাদেশ ব্যাংকের আইন পরিপন্থী। তো এটা কিভাবে করছে? এটা কোন একটি প্রতিষ্ঠানের ব্যাপারে অভিযোগ করেছে একটি, সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে সোসাইটি অ্যাক্টের আন্ডারে কাজ করে, এবং আমরা যে মানুষের থেকে টাকা নিচ্ছি বলছি, এটা মানুষ নয়, এটা আমাদের নিজস্ব ডিস্ট্রিবিউটর 8.5 লাখ লোকের থেকে আমানত নেওয়া হয়েছে, যারা আমাদের এখানে মেম্বার। আপনাকে আগে মেম্বার হতে হবে। মেম্বারের নিয়ম হচ্ছে, আমাদের সদস্য পদ পাওয়ার জন্য হচ্ছে আমরা 100 টাকা বা 500 টাকা হিসেবে সদস্য হয়, যেটা এবং লেখা আছে। সরকার যখন আমাদেরকে সার্টিফিকেট দেয়, তখন দেওয়া ছিল যে এই মাল্টিপারপাসের শেয়ার কেনার বা সভ্য হওয়ার অধিকার কেবলমাত্র ডেস্টিনির সাথে সম্পৃক্ত ডিস্ট্রিবিউটরদের, আর কারো নাই। তো ডেস্টিনিতে বড় ডিস্ট্রিবিউটর কত আছে? 46 লাখ। সেখান থেকে কেবলমাত্র 8.5 লাখ লোক কিন্তু এখানে মেম্বার হয়েছে, সবাই হয়নি। তো যারা 8.5 লাখ লোক হয়েছে, স্বভাবত এই কোঅপারেটিভের আইন অনুযায়ী আমি আমানত নিতে পারি, আমি কর্জ দিতে পারি, এটা কোনো ব্যাংকিং এর মধ্যে পড়ে না। কিন্তু কোঅপারেটিভের যে আইন অনুযায়ী আমাদের একজন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদের মত আমি বলেছেন যে সেটা শেয়ার সবার সমান হতে হবে। এখানে কি আপনাদের? এই কথাটা সত্যি না। এই কথাটা সত্যি হলে তাহলে আপনার কোঅপারেটিভ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করছে না কেন? শেয়ারের কথা বলা আছে এইভাবে যে শেয়ার যা মূলধন আছে তার 12.5% উপরে এক ব্যক্তি কিনতে পারবে না। মনে করেন যদি পেইড আপ ক্যাপিটাল 100 টাকা হয়, কোন একজন সভ্য 12.5 টাকার উপরে কিনতে পারবে না, তাকে এর ভিতরে থাকতে হবে। আমরা 12.5 কেন, আমরা এই 1400 কোটি টাকার মধ্যে আমরা 1% যেতে পারবো, কারণ 1400 কোটি টাকা 1% কত? 140 কোটি টাকা, তাই না? আমরা 14 কোটি টাকা আমরা কিন্তু যেতে পারিনি। কেউ 14 কোটি টাকা শেয়ার করেছে এমন কোনো নজির নেই। যেমন আমি ব্যক্তিগতভাবে 1 কোটি টাকার উপর শেয়ার কিনতে পারিনি 1400 কোটি টাকার মধ্যে। এই কথাটা সত্যি না। আপনি এই তথ্যটা জানতে হবে আসলে যারা সমবায় অধিদপ্তরে কাজ করেন বা যারা এটার দায়িত্বে আছেন, এবং আমি বলবো যে সমবায়ের মন্ত্রী আছেন, সমবায়ের সচিব আছেন, সেখানকার রেজিস্ট্রার আছেন, আপনি তাদের একজন করে জিজ্ঞেস করেন। আরেকটা বিষয় সেটা হলো যে আপনাদের বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী আমি আবারও বলছি যে আপনাদের 2010
8-9 সালে আপনাদের গবেষণা খাতে কোনো টাকা বরাদ্দ ছিল না, মানে কোনো ব্যয় দেখাননি আপনারা, বাট আপনারা পরের 2 বছরে এত বিপুল অঙ্কের টাকা দেখিয়েছেন, যেটা মানে আপনাদের বলা হচ্ছে আপনাদের কোনো গবেষণা প্রতিষ্ঠান নাই, গবেষণা গ্রাম নাই। 656 কোটি বা 32 লাখ টাকার মধ্যে বলা হয়। 171 হ্যাঁ, তো আপনাদের এই ধরনের কোন মানে গবেষণাটা তাহলে কি খাতে দেয়? এই অবজারভেশনটা কিন্তু ইন্টারেস্টিং। এই একটি মাত্র অবজারভেশন ওনাদের সঠিক ছিল, কি যে আপনাদের তো কোনো গবেষণা নাই। এবার আমি বলি আসলে বিষয়টা কি। এটা কিন্তু আমাদের যারা অডিট করেছে ইন হোম আউট হোম, লেখার আছে, বিভ্রান্তি আছে, কিন্তু অ্যাকাউন্টসটা ঠিক আছে। আমি বলি জিনিসটা কি, আমাদের এই শেয়ারটা প্রমোট করার জন্য গতানুগতিক পাবলিক শেয়ার যেভাবে একটা স্টক এক্সচেঞ্জ একটা ব্রোকার থাকে, ব্রোকার হাউস, আমাদের কিন্তু কোনো ব্রোকার হাউস নাই। তাই আমরা চুক্তি করেছি দলিলের মাধ্যমে কার সাথে, ডেস্টিনি 2000 লিমিটেড নামক মাল্টি লেভেল কোম্পানির সাথে, যে আপনি এটা যদি প্রমোট করেন আমরা আপনাকে ব্রোকারেজ দেবো। ওইটাও তো আপনার প্রতিষ্ঠান না, আমি বলছি আমার নয়, এখানে তো 46 লাখ লোক। ওই ওই সবগুলো প্রতিষ্ঠানে আপনি এমডি, আমি এমডি হলো, কিন্তু এটা কিন্তু বিলংস টু 46 লাখ লোকের বেনিফিট। ওই যে 571 কোটি টাকা, তার 90% টাকা কিন্তু বন্টন করা হয়েছে 46 লাখ লোকের মধ্যে, যারা এটাকে প্রমোট করেছে। সুতরাং এখানে আমাদের পক্ষে কোনোদিনই ওই টাকাটা এককভাবে হস্তগত করা সম্ভব নয়। এখন আমি একটা কথা বলি, ওই হেডলাইনটা ভুল আছে কিন্তু অ্যাকাউন্টসটা ঠিক আছে। হেডলাইনটা অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে বিজনেস প্রমোশনাল এক্সপেন্স, এবং এটাকে অ্যামোর্টাইজেশন করতে হবে অ্যাজ পার দি রুল। কারণ আমরা ওইভাবে অ্যামোর্টাইজ করেছি। যেমন মনে করেন আপনি ওই জায়গাতে ডেকোরেশন করেছেন 10 বছরের জন্য, ডেকোরেশন করতে গিয়ে আপনার 10 কোটি টাকা খরচ হয়েছে। আপনি কিন্তু 10 কোটি টাকা কিন্তু 1 বছরের খরচ দেখাতে পারবেন না, আপনাকে 10 বছর দেখাতে হবে। এটাকে অ্যামোর্টাইজেশন বলে। আমরা ওই টাকাটাকে 10 ইয়ার্স এর অ্যামোর্টাইজেশন করে বা 20 ইয়ার্স এর অ্যামোর্টাইজেশন করে দেখিয়ে দিয়েছি, যাতে কোম্পানি লোকসানে না যায়। আচ্ছা, তো কোম্পানি লোকসানে গেল না, কিন্তু আপনাদের তো এ ধরনের কোনো মানে কিভাবে গবেষণাটা করলেন? না, এটা গবেষণা খাত। আমি তো বললাম হেডটা ভুল, হেড হবে বিজনেস প্রমোশন এক্সপেন্স, বিজনেস প্রমোশন। এটা কিন্তু গবেষণা। এটা আমি তো বললাম আমাদের অবজারভেশনটা রাইট। কিন্তু আরেকটা জিনিস, সেটা হলো যে আপনারা যে করছেন মানে বাজার থেকে যে টাকা সংগ্রহ করছেন, বাজার থেকে করার কোনো অধিকার হচ্ছে না, এটা কথাটা সত্যি না। একটিও কোনো দিতে পারবে না। তাহলে একটি ওই যে কে বলছে যে বাংলাদেশের সাম্প্রতিককালে যে লিকুইডিটি নামের যে এটা আছে, হ্যাঁ, এটার পেছনে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর একটা ভূমিকা থাকতে পারে। না, এটা নাই। কেন না আমি বলি, বাজারে গতবার যে মানে সর্বশেষ পুঁজি বাজারে যেটা ঘাটতি হয়েছে, আমি শুনেছি পত্রপত্রিকার মাধ্যমে 70,000 কোটি টাকা। অথচ আমরা পত্রিকার রেফারেন্সটাই আমি আজকে আপনাকে দিয়ে দেবো। তারাই বলেছে আমরা আর্থিক লেনদেন করেছি 2,000 কোটি টাকা। কিন্তু আপনারা তো কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান না, কিন্তু আপনারা মাসিক, তারপর ত্রৈমাসিক, তারপরে আপনার সঞ্চয়, এগুলো কিভাবে আপনারা দিচ্ছেন? আমি তো বললাম আমরা কোনোটাই কিন্তু এই যে কোঅপারেটিভের আইনের আওতার বাইরে কোনো এক্সারসাইজ করার সুযোগ নেই। কারণ কি জানেন, প্রত্যেক সপ্তাহে কিন্তু ওখান থেকে আসে আপনার যে ইন্সপেক্টর আসে, তারা দেখে যায় আমরা কি লেনদেন করছি না করছি, এগুলো ঠিক মতো করছি কিনা, তারপর তারা ইনিশিয়াল দেয়। কোঅপারেটিভের একটা সুবিধা কি হয়, কোঅপারেটিভ অধিদপ্তর থেকে প্রতি সপ্তাহে কিন্তু একবার চেক আপ হয়। তাহলে কি বাংলাদেশ ব্যাংক যে আপনাদের বিরুদ্ধে যে রিপোর্টটা তারা দিয়েছে, তো সেই রিপোর্টটা কি আপনারা বলছেন যে রিপোর্টটা সত্য নয়? না, আমি বলবো এই রিপোর্টটা ওনাদের তরফ থেকে যে দৃষ্টিভঙ্গিতে দেখে করা হয়েছে, এটার মধ্যে যথেষ্ট তথ্য ঘাটতি আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওনাদের পক্ষ থেকে যে রিপোর্টটা করিয়েছে, যা করেছে, এই টিমের এক্সপার্টিসের সমস্যা আছে নাকি? অবশ্যই আছে, নাহলে আমরা রিড করলাম কেন? আমরা তো রিড করেছি ওইটাই। আমরা কিন্তু বাংলাদেশ আমাদের রিডটাকে শেষ পর্যন্ত টিকেন। আমি বলি আমরা কিন্তু রিডে একটা জিনিস টিকেন, একটা লাইন, আমি লাইনটা বলছি। প্রথম কথা হচ্ছে আমরা রিড করেছি যে ওনাদের যে তদন্ত রিপোর্টটা, এই তদন্ত রিপোর্টটা সঠিক নয়। তখন হাইকোর্ট বলেছে ইট ওয়াজ নট এ তদন্ত রিপোর্ট, এটা পর্যবেক্ষণ রিপোর্ট। আমরা আরেক জায়গায় লিখেছি যে আমাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার অবস্থা। হাইকোর্ট বলেছে যে আপনার অস্তিত্ব বিপন্ন হওয়ার অবস্থায় যায়নি, আপনি এখন পর্যন্ত সেই থ্রেটে যান নাই, সুতরাং আপনার আশ্রয় নেওয়ার আবেদনটা খারিজ। আশ্রয়, আমি বলেছি আমাকে আশ্রয় দেন, আমাকে শেল্টার দেন। তখন বলছে আপনার আশ্রয় চাওয়ার এই ভঙ্গিটা কিন্তু প্রিমেচিউর, কারণ আপনি এমন কোনো থ্রেটের মধ্যে পড়েন নাই। সো ইউ ক্যান গো হোম। আপনারা তো জমি কিনছেন বিভিন্ন জায়গায়, দেখছি ঢাকা শহরে অনেক জমি। এটা কোঅপারেটিভের নামে, ব্যক্তি নামে নয়। তো এই জমি আসলে কোঅপারেটিভ নামে আপনারা দেখাচ্ছেন, কিন্তু দলিলটা হচ্ছে কার নামে? দলিলটা হচ্ছে মনে করেন কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, পক্ষে হয় রফিকুল আমিন, নাহলে পক্ষে ফেরুল হক, নাহলে পক্ষে আকবর হোসেন সুমন। কারণ আপনি মনে রাখতে হবে, চেয়ারম্যান, ট্রেজারার, সেক্রেটারি বাইরে কোনো দলিল করার কোনো বিধান নাই। এই তিনজনের একজন হতে হবে পক্ষে, কিন্তু মূল প্রতিষ্ঠান থাকবে শুরুতে। কিন্তু এই যে আপনার 46 লক্ষ যে আপনার সাথে যে সদস্য আছে, এরা শুধু বেনিফিটটা কিভাবে পাবে? এরা তো এখান থেকে বেনিফিট পাবে না, এখানে বেনিফিট পাবে 8.5 লাখ। আপনি আবার ভুলে যাচ্ছেন 46 লক্ষ আছে কিন্তু মাল্টি লেভেল কোম্পানির সাথে, ওদের কোনো বিনিয়োগ এখানে নেই। এটা শুধু বেস্টি 2000
এইটা শুধু কোঅপারেটিভের বিনিয়োগ হচ্ছে 8.5 লাখ লোকের। মাল্টিপারপাস যেটা এটা এই 8.5 লাখের এর মধ্যে 8.5 লাখ এর বেনিফিট পাবে, কারণ এটার সাথে দেশের 2000 এমন কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা যে গাছ কিনছেন বিভিন্ন জায়গা থেকে, এই গাছ মানে কি ধরনের? আরেকটা কোম্পানি ট্রি প্ল্যান্টেশন নামে আমাদের একটা কোম্পানি আছে, যারা মানে আপনার সবুজায়ন এবং দেশের জলবায়ুর সহযোগিতা করার জন্য আমরা প্লান্টেশন শুরু করি 2006 সালে একটা রেডিমেড বাগান দিয়ে। পরবর্তীকালে আমরা আরো 21টি বাগান করেছি এবং 1 কোটির উপরে গাছ লাগিয়েছি। এটা কি বাংলাদেশের পরিবেশ সম্মত? অফকোর্স আমরা এটা আপনাকে দেখাতে পারবো। ঢাকা ইউনিভার্সিটি বোটানি ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে, আমরা সরাসরি নিয়ে আরেকটা কোম্পানি নিয়ে আসছে, আমি আপনাকে দেখাতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্ট থেকে। আমি আসলে আপনার অনুষ্ঠানে তার শেষ পর্যায়ে এসেছি, আমি আরেকটা প্রশ্ন জাস্ট আপনাকে করি, সেটা হলো আপনাদের যে কক্সবাজারের যে রিসোর্ট মাল্টি 5 তারকা হোটেল করতে চেয়েছিলেন, তা আপনারা তো জানতেন যে ওখানে বৈধ অবৈধ সব ধরনের ভবন নির্মাণ নিষিদ্ধ করেছিল হাইকোর্ট, তারপরে কেন আপনারা করতে গিয়েছিলেন? আমরা আমি বলি এই প্রতিষ্ঠানটি বৈধতা নিয়েই কিন্তু করছে, শুধু পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা অবজেকশন ছিল। 2010 সালে আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে অনুমোদনের জন্য দরখাস্ত করে ফিটিং জমা দিয়ে আছে 2010 সাল, 2 বছর আগে। এখানে আসলে ভুল বুঝাবুঝি, এখানে কিছু পরিবেশবাদী ব্যক্তিবর্গ আছেন, তাদের ধারণা আমরা ভুল করতেছি, তাদের ধারণা, তাই তারা হাইকোর্ট থেকে একতরফা রিট নিয়েছেন। আমরা আবার এটার জন্য অ্যাপিল করেছি। না, সেটা হলো যে আপনারা তুমি করেছেন, মানে ওখানে তো আপনারা একটা ভবন নির্মাণ করেছেন 9 তলা পাশে, আর একটা হলো 5 তলার একটা হোটেল। না হোটেল না, ওই 9 তলাটাই হোটেল, 5 তলাটা হচ্ছে আপনার ওই যে কিচেন আর রেস্টুরেন্ট। তো সেটা কি আপনারা কক্সবাজার অথরিটির কোনো অনুমোদন ছিল? কোনটা? এখন কাজ শুরু হয়নি তো। না, ওইটা তো এখন আপনাদের তো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না, কাজ শুরু হয়নি। ওটা তো কাজ বন্ধ করে দিয়েছেন। না কাজ বন্ধ করবে, কাজ শুরুই হয়নি। হাইকোর্ট আপনার হ্যাঁ, ওই ছোট জায়গাটুকু আপনার বৈধ পারমিশন নিয়ে করতে হবে, এটা হাইকোর্টের হয়নি, কিন্তু কাজই শুরু হয়নি। কিন্তু বড়টার বৈধভাবে করা আছে। বৈধভাবে মানে কিসের বৈধতা? মানে স্থানীয়, আমার কথা হচ্ছে একটা দেখেন 5 বছর আগে কিন্তু এটা, এবং ওই জমিগুলো আমি যতদূর জানি যে ওটা বিএনপির আমলে একটা কিছু লোকজনকে বিএনপির এটা 111 গভর্নমেন্টের সময় কিন্তু লিস্ট পাওয়া গেছে। 111 বিএনপির আমলে না, কিন্তু 111 এর সময় লিস্ট পেয়েছেন। 111 এর সময় তারা লিস্ট দিল কিভাবে আমি জানি না। তারা এটা তো আমার না, এটা তো কক্সবাজার পৌরসভার অনুমতি ছিল, সবই আছে। আমি বলি কেন, এটা কিন্তু কনফিগার ইঞ্জিনিয়ারিং লিমিটেড, কিন্তু আমরা শেয়ার কিনেছি। এই প্রতিষ্ঠানটি জন্ম নিয়েছে আমাদের শেয়ার কিনা অনেক আগে। এটার কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার চেয়ারম্যান, আমি না। আমি শুধু শেয়ার কিনে সেখানে এমডি হয়েছি। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের চেয়ারম্যান মানে এই ইয়েটা, এই ভেঞ্চারটা আমাদের সরাসরি নয়, এটার নাম হচ্ছে কনফিগার ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এটা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মালিকানা ছিল। উনি শুধু আমাকে এসে 2008 সালে বা 10 সালে আমাকে বললেন যে আমি একা চালাতে পারতেছি না, আই ওয়ান্ট টু সেল সাম শেয়ার। আমরা শেয়ার কিনেছি, কিন্তু আমরা শেয়ার কেনার আগে কিন্তু এটা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো যে আমরা অনেক দেশটি, যখন আমাদের দেশে পদ্মা সেতু নিয়ে কথাবার্তা হচ্ছিল, তখন শুনেছিলাম যে আপনারা এখানে বিনিয়োগ করতে চান। আমরা বলেছি আমরা যে 46 লাখ লোক আছি, তার থেকে যদি 10 লাখ লোক যদি আমরা নিজেরা ফান্ড রেজ করে কোঅপারেটিভের মাধ্যমে দেই, তাহলে আমাদের পক্ষে একটা কন্ট্রিবিউশন রাখা সম্ভব, সরকার যদি অ্যালাউ করে। এখন মনে রাখবেন, সরকার অ্যালাউ না করলে আমরা পারতেছিলাম, কারণ সরকার আগে আমাদেরকে পেইড আপ ক্যাপিটাল বাড়িয়ে দিতে হবে। কারণ আমাদের এখন পেইড আপ ক্যাপিটাল কত? 1400 কোটি। আমরা যত টাকা ওনারা চান তত টাকার পেইড আপ ক্যাপিটাল না বাড়ালে পারবো না। আপনার কত টাকার আপনাদের ইচ্ছা ছিল বিনিয়োগ? এখন সরকার যতটুকু অ্যালাউ করতো। তো আপনারা সেই টাকাটা কিভাবে তুলতেন? আমরা সেই শেয়ার হোল্ডাররা দিতাম, আমি দিতাম, আমার আরো 10 লাখ লোক দিত। আপনি হিসাব করে নেবেন, আপনি যদি এভাবে টাকা দিলেন তাহলে তো সেটা ধরেন আপনি পুঁজিবাজার থেকেও না পুঁজিবাজার নয়, এইটা হচ্ছে আমার মেম্বার যারা আছে ওই 8.5 লাখ, ওই এত টাকা কই পাবে? আর ওরা তো মাল্টি লেভেল মার্কেটিং থেকে পয়সা আয় করছে। তারা ওই পয়সাটা যদি এখানে বিনিয়োগ না করে মানি পলিউশন হবে। তো এখন মনে করেন যে ছেলেটি আমাদের এমএলএম কোম্পানি থেকে 2 লক্ষ 3 লক্ষ টাকা আয় করছে, তার 2 লক্ষ 3 লাখ টাকা মাসে খরচ হয় না, সেখান থেকে সে যদি 1 লাখ টাকা এখানে কোঅপারেটিভে দেয়, তাহলে কিন্তু মানিটা কিন্তু রিইনভেস্টমেন্ট হলো। আমি কিন্তু মানি পলিউশন ঠেকাতে গিয়ে কথাটা বলেছি, আপনি বুঝতে পারবেন। কারণ তাহলে কিন্তু মানি পলিউশন হবে, কারণ সে অন্য জায়গায় টাকাটা ইনভেস্ট করে বসে থাকবে। বরং এটা ভালো ছিল যে 8.5 লাখ লোক ওখান থেকে নিয়মিত পয়সা আয় করে লক্ষ লক্ষ টাকা, তারা যদি এখানে দিতে পারতো, সরকারের হাত থেকে শক্তিশালী হতো, দেশের টাকা দেশে থাকতো। কিন্তু সেটা হলো যে আপনারা যে দেশের টাকার কথা বলছেন, সেটা হলো যে গভর্নমেন্ট তো, তাহলে আপনাদের এই লোভনীয় প্রস্তাবটা কেন গ্রহণ? আমার মনে হয় আমরা সেই যোগাযোগ করতে পারিনি। এখানে যোগাযোগ করার আগে মিসআন্ডারস্ট্যান্ডিং। এবং আমি একটা কথা বলবো যে মিসআন্ডারস্ট্যান্ডিং কে একজন করেছে, কে করেছে আমি জানি না, অদৃশ্য উদ্দেশ্য মহল। তার মানে কি আপনাদের কোনো মানে প্রতিদ্বন্দ্বী কোনো ব্যবসায়ী মানে থাকতে পারে, আমার জানা নেই। আমি তো এখন আইডেন্টিফাই করতে পারিনি, আমি আইডেন্টিফাই করে ফেলবো, বেশি সময় লাগবে না, হয়তো 1 বছর।
কারণ আমরা এইটার একটা গবেষণার জন্য আমরা একটা টিম করেছি যে আগে তদন্ত করে দেখো যে আমাদের এই বিব্রতকর অবস্থার জন্য কে দায়ী। আমরা অলরেডি এটা কমিটি করে ছেড়ে দিচ্ছি, তারা ইনভেস্টিগেশন করতেছে। আপনারা খুব সহসা গণমাধ্যম জানতে পারবে। আচ্ছা, বিভিন্ন দেশে যে এমএলএম কোম্পানিগুলো আছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের সাথে প্রভাবশালী কিছু ব্যক্তিদের মানে সম্পৃক্ততা করে এবং বিভিন্ন ধরনের সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে তারা স্পন্সর হয়। যেমন আপনারা কিছু যে হয়েছেন বাংলাদেশে বড় বড় কয়েকটি ইভেন্টের সাথে আপনারা জড়িত ছিলেন। এইটাকে বলা হয় সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। একটা জিনিস মনে করেন, আমরা নয় শুধু, আপনি যদি তাকিয়ে দেখেন বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট সিএসআর কোম্পানি হচ্ছে ইউনিলিভার। ক্লোজ আপ তোমাকে খুঁজছে, সুন্দরী খুঁজছে। আপনি যদি আরো কয়েকটা দেখেন, আপনাদের পরে টিভিতে হয়েছে, বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের 10%, এখন তো বাধ্যতামূলক করছে, গভর্নমেন্ট আইন করে দিচ্ছে 10% সিএসআর করতে হবে। আর আমরা কিন্তু বাধ্য হওয়ার আগেই 10% করে বসে আছি। কিন্তু আপনারা যেটা করছেন সেটা নিহাতি বিনোদন, আপনারা দেশের জন্য সেটা কতটুকু, মানে আপনারা কোনো হাসপাতাল করছেন, আমরা হাসপাতালে করছি, কিন্তু আপনাদের যেটা মোটামুটি আমরা দেখলাম যে আপনারা কিছু এন্টারটেইনিং বিষয়গুলো যেমন মনে করেন বিপিএল কিন্তু আপনার রাষ্ট্রীয় স্বার্থ। কিসের বিপিএল রাষ্ট্র কেন স্বার্থ? বাংলাদেশের প্রাইড হচ্ছে ক্রিকেট খেলা, ফুটবল খেলা। এরপর আসলে আমরা ডেস্টিনি কলেজ করেছি। ডেস্টিনি কলেজের কিন্তু সম্পূর্ণ বেতন আমরা চালাই। আমরা কিন্তু শরণখোলাতে 2টা সাইক্লোন সেন্টার করেছি। আমরা প্রতি বছর 1 লক্ষ কম্বল দিয়ে থাকি। কিন্তু আমরা অনেক 87 জন জিপিএ পাওয়া ছাত্রদেরকে 2 বছর বৃত্তি দিচ্ছি। এবং মজার ব্যাপার হচ্ছে এই বছর আরো বাড়ানো হবে। এবং আমরা বিভিন্ন লেভেলে মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু আমরা ইয়ে দিই, আপনার যে স্বাস্থ্য এবং চিকিৎসার জন্য। আমি আপনার সামনে আগামী অনুষ্ঠানে আনতে পারবো যে মুক্তিযোদ্ধা ফ্যামিলিরা কিভাবে আমাদের বেনিফিট পায়। আমরা কিন্তু বুদ্ধিজীবী পরিবারদেরকে আমরা সহযোগিতা করেছি। আমরা কিন্তু শহীদ পরিবারদেরকে, 21 শহীদ পরিবারদেরকে আমরা সহযোগিতা করি। আমাদের সিএসআর কিন্তু অনেক বড়, এরা অনেকে জানে না, আমাদের সিএসআর অনেক বড়। আমাদের অনুষ্ঠানে প্রায় সময় শেষ। আমি লাস্ট প্রশ্ন করবো, সেটা হলো যে আপনারা গত কিছুদিন আগে আমরা দেখলাম যে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। জি। তো সেখানে আপনাদের চেয়ারম্যান ছিলেন যিনি সেক্টর কমান্ডার ফোরামের সেক্রেটারি হারুনুর রশিদ। জি। তো দেখা করতে পারেনি, আসলে কি বিষয় নিয়ে দেখা করতে গিয়েছেন? আমরা কিন্তু যেটা জানি সেটা হচ্ছে 2 জন ডিস্ট্রিবিউটর আমাদেরকে জানালো যে মাননীয় অর্থমন্ত্রী আপনাদের সাথে এই বিষয়গুলো, আপনাদের বিরুদ্ধে কেন এই সমস্ত অভিযোগ আসছে, আপনারা একটা কর ফাঁকি দিয়েছেন, এই বিষয়গুলো আমি জানতে চাই, সমস্ত কাগজপত্র নিয়ে দেখা করেন। তো আমরা কাগজপত্র নিয়ে যথারীতি যাবো। এমন সময় আমরা বললাম আজকে তো হরতাল দিন, আমাদের তো কোনো পাস নেই। তখন ওরা জানালো যে চিন্তা করেন না, মাননীয় অর্থমন্ত্রী গেটে বলে দিচ্ছে 4টা পাস পাবেন, আর আপনারা গাড়ি দিয়ে যান। আমরা যখন গিয়েছি তখন আমাদের নামে 4টা পাস করা আছে এবং আমরা গাড়ি দিয়ে ঢুকেছি। এখন আপনি যে বলতেছেন আমরা কিন্তু ইনভাইটেড বাই অর্থমন্ত্রী, তাহলে আপনার রিফিউজ হলেন কেন? রিফিউজ হলি তো যখন 1.5 ঘন্টার সময় দেরি হয়ে গেল। তো হ্যাঁ, তখন উনি দেখলেন যে সময় আর নাই 1.5 ঘন্টা। তখন আমরা বললাম কি বসবো আমরা? উনি বললেন এক কাজ করেন, আপনি আগামীকাল আসেন। এসে বললেন, উনি সরাসরি বলেন না প্লিজ ওনাদেরকে চলে যেতে হবে। আমরা চলে গেলাম। আগামীকাল গিয়েছিলেন? আগামী তো আর যাওয়া লাগে না, কারণ ওই দিন রাত্রে দেখলাম বিভিন্ন গণমাধ্যমে যাবো ওনার সাথে প্রতারণা করতে গিয়েছি। আরেকটা জিনিস, সেটা হলো যে আপনার প্রতিষ্ঠান মানে স্বনামধন্য যদি হতো, আপনি যেটা দাবি করছেন, তাহলে সেক্টর কমান্ডার ফোরাম তো ওনার পদত্যাগের কেন প্রশ্ন? সেটা হচ্ছে কারণ সেখানে একটা বিতর্কিত কথা আসছে যে উনি সেক্টর কমান্ডার ফোরামকে ব্যবহার করে অ্যাডভান্টেজ দিতে গেছে। তাই উনি বলছেন আমি তো দিয়েছি টেস্টের জন্য, কারণ আমার অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছে ডিস্ট্রিবিউটর। আমার সেক্টর কমান্ডার ফোরামের ফটোটা যদি ওনাদের জন্য বিব্রতকর হয়, আমি ওখান থেকে সরে দাঁড়ালাম। কারণ উনি মনে করেন এবং আমি মনে করি যদি ওনার এই সেক্টর কমান্ডার ফোরামের দায়িত্বটা, জেনারেল সেক্রেটারির দায়িত্বটা যদি বিতর্কিত হয়, তাহলে এটা যুদ্ধ এটা কমে যাবে, ব্যাহত হবে। এই জন্য উনি সরে গেছে। আমি এটাকে উনি মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন উনি। জনাব রফিকুল রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ অতিথির বক্তব্য শুনলেন। আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। Thank you.